বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে বেতার প্রামাণ্য পানি নয়, নিরাপদ পানি। পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হইতো, পেটে ব্যথা হইতো। এই জন্য করে আমার স্বামীর কাছে আমি বলতাম যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। এরপরে আমার স্বামী আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, যে এই পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, এগুলো সমস্ত পরীক্ষা করি ডাক্তার বলল যে আপনার জরালিতে ইনফেকশন হয়েছে, আপনার পেশাবে ইনফেকশন আছে, জরালিতে টিউমার আছে, ঘা জন্মইছে। এতে করে আপনি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল, সুন্দরবনের কোল ঘেঁষে সাতক্ষীরার শ্যামনগর। এখানে পানি আছে, নদী আছে, পুকুর আছে, কিন্তু নিরাপদ পানি? এখানে প্রতিটি ঘরে, প্রতিটি গ্লাসে, প্রতিটি গোসলে লবণাক্ত নোংরা পানির ছাপ। নলকূপে, পুকুরে, এমনকি গভীর ভূগর্ভেও মিষ্টি পানি কমে যাচ্ছে। সমুদ্র যেন নীরবে ঢুকে পড়েছে মাটির গভীরে। আর প্রতিদিনের সেই পানি নারীর শরীর, স্বাস্থ্য আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমার নাম মোসাম্মদ নাজমা খাতুন। আমার বাড়ি এই শ্যামনগর দাতিনাখালী গ্রাম। আমি একটা গরিব ঘরের মেয়ে। এখন আমার একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমার স্বামীর কিছুই নেই। এখন আমি তার সাথে বিয়ে করে দুজনে মিলে খাটাখাটনি করে খাই, আর নদীর সাইডে বসবাস করি। আমি বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, এই কারণে একবারে অপারেশন হয়ে আইছি। মনে করেন সন্তানাদি আর আসবে না, তাহলে আমার এটা তো খারাপ লাগারই কথা। 2025 সালে বিএমসি উইমেন্স হেলথ জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, এই অঞ্চলের পানি নির্ভর কাজ করা নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি প্রায় 4 গুণ। যখন ঘরের সুপেয় পানির উৎস দূরে থাকে, তখন সেই ঝুঁকি বেড়ে হয় 12 গুণ। শুধু চিংড়ির ঘেরে নয়, যে নারী ঘরে বসে লবণাক্ত পানিতে ভাত রাঁধেন, সন্তানের মুখ ধোয়ান, তার শরীরও এই সংকটের বাইরে নয়। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা নাজমা খাতুনের জীবন। আমরা তো নদীর থেকে সেই ছোটবেলার থেকে, যেখান থেকে হাঁটি চলতে শিখেছি, সেখান থেকে নদীতে চলতেছি। এখন ডাক্তারের কাছে গিয়ে সমস্যাগুলো জানালে ওরা তো এই বলে যে পানিতে, তোমাদের গেরবেড়িতে বান্দা পানি, এই পানিতে চলাফেরা করো, এই জন্য করে তোমার এই সমস্যাগুলো মহিলাদের বেশি হয়। এটা টুকটুকি নাড়িতে ছিদ্র হয়ে যাওয়া সন্তানের রক্ত। এক ফোঁটা বিশুদ্ধ পানির অভাবে নারীরা হারাচ্ছে তাদের মাতৃত্ব, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ। আমি মোসাম্মদ টুকটুকি খাতুন, শ্যামনগর, সাতক্ষীরা। সন্তানের নারীর ইনফেকশনে ছিদ্রই প্রচুর ব্লাড ভাঙে, টিউমার দেখা দিয়েছে। এখন আমার তো শরীরের মধ্যে খুব অতিরিক্ত ঝামেলা হচ্ছে, হাঁটতে পারি না, সতে পারি না, কষ্ট হয়। ওষুধ পানি দিয়েছে, খাইছি, যদি বলিছে নরম গরম হয় তাহলে ভালো, আর না হলে টিউমার কাটতে হবে, সন্তানের নাড়ি কাটতে হবে। আমি অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। বাংলাদেশের উপকূলে লবণাক্ততা বৃদ্ধির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, যার কারণে লবণাক্ত পানি আরও ভিতরের দিকে প্রবেশ করছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে উজান থেকে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় নদীগুলো লবণাক্ততাকে প্রতিরোধ করার সক্ষমতা হারাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দীর্ঘমেয়াদী খরার মতো চরম আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করছে। উপকূলে পানি আছে, কিন্তু তার বড় অংশই লবণাক্ত বা দূষিত, তাই সে পানি সরাসরি পান করা বা কৃষিকাজে ব্যবহার করা যায় না। একটি অঞ্চল পানি দৃশ্যমানভাবে প্রচুর থাকলেও নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য পানির উৎসের কার্যত শেষ হয়ে যায়। অর্থাৎ পানির প্রাচুর্যের মাঝেও মানুষ নিরাপদ পানির দেউলিয়ত্বে ভোগে। পানি আছে, কিন্তু ব্যবহারযোগ্য পানি কমছে, আর সেই সংকটের হিসাব ধীরে ধীরে লেখা হচ্ছে শরীরের ভেতরে। আমি মানবী মিস্ত্রি, শ্যামনগর উপজেলার হরিনগর রেড ক্রিসেন্ট মাতৃসদন সেন্টারে মিডওয়াইফ হিসেবে চাকরি করি। আমাদের এখানে মহিলারা বেশি আসে, তাদের প্রথম সিমটমগুলো থাকে জরায়ু সংক্রমণ। আমরা সাধারণভাবে যে চিকিৎসাটা দিই, সেই চিকিৎসাটা নিয়ে তারা কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়। সুন্দরবনের পাশেই আমাদের বসবাস, খাওয়ার পানিও লবণাক্ততা থাকে।
আর এই লবণাক্ত পানি ব্যবহার করার কারণে মহিলাদের বেশি এই জরায়ু ইনফেকশনটা হচ্ছে। এক মাসে যদি আমাদের কাছে 10টা পেশেন্ট আসে, তাদের দেখা যায় যে 5-6 জনেরই এরকম থাকে। গবেষণা বলছে প্রতি 3 জনে 1 জনের বেশি নারী ঋতু স্বাস্থ্য সমস্যায় পড়েছেন। প্রতি 5 জনে 1 জন গর্ভকালীন উচ্চ রক্তচাপে ভুগেছেন। আর প্রতি 100 জনে 1 জনেরও বেশি জরায়ু অস্ত্রোপচারে কেটে ফেলতে হয়েছে। এই লবণ শুধু শরীর নয়, একটি মানুষের পুরো ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। আমি ডাক্তার ডরিন নাজম, মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ। উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি নিয়মিত ব্যবহার করলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে নারীদের গোপনাঙ্গের সংবেদনশীল ত্বক বদলে যায়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে এ ধরনের সংক্রমণ যদি চিকিৎসা না করে রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা বন্ধ্যাত্ব বা মেয়েদের ক্ষেত্রে ইনফার্টিলিটি তৈরি করতে পারে। অনেক সময় জরায়ু অপসারণ বা আমরা যেটাকে বলে থাকি হিস্টারেক্টমি অপারেশন পর্যন্ত করতে হয়। এখানকার কেউ চিংড়ি ঘেরে কাজ করতেন, কেউ নদীতে, কেউ বাড়িতে। তারা বেঁচে ছিলেন এই মাটিতে, এই পানিতে। কেউ বা ভুগছেন নানা জটিলতায়। শেফালি বিবি 40 বছর ধরে দেখছেন এখানকার মেয়েদের জীবন, যেখানে পানির সংকট শুধু শরীরের সমস্যা নয়, পরিবারের অর্থনীতি, সম্পর্ক আর ভবিষ্যৎকেও ছুঁয়ে যায়। আমার একটা সংগঠন আছে, দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন। সেই সংগঠনের সভানেত্রী হিসাবে আমি কাজ করি। আমাদের এলাকায় সব নদীতে মাছ ধরে, ঘেরে সোলাব আছে, যমুনা খোটে। আমাদের সবটাই হচ্ছে লবণ পানিতে, আমাদের কোনো আশেপাশে মিষ্টি পানির কোনো ইয়ে নেই। মনে করেন এমনও কি মাসে 3 বার মাসিক হচ্ছে ব্লাড ভাঙতে আছে। পরক্ষণ আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, 4 মাস বন্ধ থাকতেছে, প্রেগনেন্ট হচ্ছে। এমন কোন মহিলা নেই আমাদের এলাকায় যে এর গায়ে চুলকানি পাড়ানি। আর এখন আনকাটটা ঘা বেরোচ্ছে, এরম চাকা মতো উঠে ঢালে কেলে যাচ্ছে। এইগুলো মহিলার গা বেশি। পুরুষেরও অনেক সমস্যা আছে, পুরুষেরও তার একই ক্যাটাগরিতে এখন যাচ্ছে মহিলার গা মতো। কিশোরী মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছে মাসিক বন্ধ রাখতে, কারণ লবণাক্ত পানির সংস্পর্শে ব্যথা অসহনীয়। হিস্টেরেক্টমির যা খরচ, তা এই অঞ্চলের অনেক পরিবারের দৈনিক আয়ের অনেক গুণ বেশি। কেউ নৌকা বেচেছেন, কেউ জমি বন্ধক দিয়েছেন। বাঁচতে চাওয়াটাও এখানে বিলাসিতা। বিয়ের আগেও আমি নদীতে মাছ ধরতাম। আমার আব্বা তো খুব গরিব মানুষ, আর আমার ছোট ছোট ভাই বোন ছিল। আমরা 5টা ভাই বোন, সবার বড় আমি। আমার বাপের সঙ্গে সঙ্গে আমারও কাজকর্ম করতে হতো। অনেকের ঘরে শিশুর পায়ের শব্দ নেই, আর যাদের আছে তাদের ভবিষ্যৎও এই পানির ওপর নির্ভরশীল। তবু শ্যামনগরের নারীরা নীরব নন। তারা নিজেদের মধ্যে কথা বলেন, একজনের যন্ত্রণা আরেকজন শোনেন। কারণ এই সমস্যাকে চেপে রাখলে পরের মেয়েটিও একদিন একই অন্ধকারে ডুবে যেতে পারে। মহিলারা অনেক সময় আলোচনা করা হয় যে আমার এই সমস্যাগুলো হয়, কি জন্য হয়। এখন মানুষও বলে এবং ডাক্তারের কাছে গেলেও বলে যে নদীতে বা ঘেরবেড়ির পানিতে হলো জীবাণু। গ্রাম অঞ্চলের এই নারীরা আমরা একই জায়গায় চলার পথে যে একটু বোঝে, মনে করেন আমার এখানে বারবার আসে যে আমার এই সমস্যা হচ্ছে, তা কি করবো বলদিন, আমাদের সাদা ধাতু ভাঙছে আর প্রচুর চুলকাচ্ছে, তাহলে তাই ডাক্তার দেখা। এখন আমরা অনেকটা স্বাস্থ্য শিক্ষার আসর বা অনেক কিছু করি, দেখা যায় যে এখন মেয়েরা আধুনিক। যারা সুন্দরবন অঞ্চলের নারীরা রয়েছেন, আপনার শরীর আপনারই দায়িত্ব। কোনো সমস্যাকে অবশ্যই ছোট ভেবে অবহেলা করবেন না। লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসা নিন, আর যতটা সম্ভব নিরাপদ পানি ব্যবহার করার চেষ্টা করুন। এটাই আপনার সুস্থ জীবনের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংকটের সমাধান কি? পানি আছে, কিন্তু নিরাপদ পানি নেই। তাহলে কি প্রতিটি পরিবারকে আরো দূরে গিয়ে পানি খুঁজতে হবে, নাকি এই সংকটের সমাধান খুঁজতে হবে মানুষের হাতের কাছে? আমাদের সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। নিরাপদ পানির উৎস সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুরের পুনর্খনন, ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জলাধার সংরক্ষণে বিনিয়োগ বাড়াতে হবে।
পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগণকে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে হবে। একটি প্রযুক্তির সব জায়গায় সব সময় উপযোগী নয়, স্থানভেদে সমন্বিত সমাধান প্রয়োজন। রেইন ওয়াটার হারভেস্টিং পরিবার ও প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকর, বিশেষ করে বর্ষাকালে। পন্ডস অ্যান্ড ফিল্টার পিএসএফ সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা গেলে অনেক উপকূলীয় এলাকায় নির্ভরযোগ্য সমাধান হতে পারে। সমুদ্রের পানি হয়তো থামানো কঠিন, কিন্তু নিরাপদ পানির পথ তৈরি করা অসম্ভব নয়। প্রশ্ন হলো, আমরা কি সেই পথ তৈরি করব? কারণ প্রতিটি ফোঁটা নিরাপদ পানি শুধু তৃষ্ণা মেটায় না, একটি নারীর শরীরকে বাঁচায়, একটি পরিবারের ভবিষ্যৎকে বাঁচায়। শ্যামনগরের নারীরা আর একা নন, তারা কথা বলছেন, একজনের পাশে আরেকজন দাঁড়াচ্ছেন, যন্ত্রণা ভাগ করে নিচ্ছেন। কারণ তারা জানেন নিরাপদ পানি কোনো দয়া নয়, এটি বেঁচে থাকার অধিকার। কমিউনিটি ভিত্তিক পানি ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে সবচেয়ে টেকসই, কারণ স্থানীয় মালিকানা এবং জবাবদিহিতা তৈরি করে। নারী সংগঠনগুলির সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানি সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের সঙ্গে নারীরাই সবচেয়ে বেশি যুক্ত। নিরাপদ পানি একটি মৌলিক মানবাধিকার। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোর আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই উপকূলীয় অঞ্চলের পানি নিরাপত্তা বিনিয়োগ মানেই শুধু পানি নয়, বরং স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, জীবিকা এবং টেকসই উন্নয়নের বিনিয়োগ। শ্যামনগরের গাবুরা থেকে গ্লাসগো, ঢাকা থেকে দুবাই, জলবায়ু আলোচনার মঞ্চে উঠে আসে তাপমাত্রার গ্রাফ, সমুদ্রের উচ্চতার সংখ্যা, কিন্তু নিরাপদ পানির প্রয়োজন এখনো প্রবল। এক ফোঁটা পানি হয়তো সমুদ্র নয়, কিন্তু এক ফোঁটা নিরাপদ পানি নারীর শরীর, শিশুর ভবিষ্যৎ, পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে। নিরাপদ পানি শুধু একটি সম্পদ নয়, এটি স্বাস্থ্য, মর্যাদা এবং জীবনের অধিকার। আর নিরাপদ পানির প্রাপ্যতাই একটি সমাজের প্রকৃত সমৃদ্ধি। এতক্ষণ শুনলেন বেতার প্রামাণ্য পানি নয় নিরাপদ পানি, গ্রন্থনা মোসাম্মদ তানজিলা শামসুন নাহার, ধারা বর্ণনায় শারমিন রহমান আজমি, বহিধারণে রণজিৎ কুমার বর্মন ও সজীব দত্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান। এবং পানি নয় নিরাপদ পানি বেতার প্রামাণ্যটি গবেষণা ও প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।